শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সোহাগ হত্যা মামলায় আসামি রবিনের স্বীকারোক্তি। ক্ষমতার পালাবদলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে জড়িতরা, নির্লিপ্ত নয় আইন শৃঙ্খলা বাহিনী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। মিটফোর্ডের পৈশাচিক খুনের পেছনে গোপন সংগঠন জড়িত, অভিযোগ যুবদলের। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি, দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু। মন্তব্য তারেক রহমানের। বললেন, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা। নিজেদের স্বার্থেই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় একটি দল। সাতক্ষীরা এনসিপির পথসভায় নাহিদ। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবার চাঁদার দাবিতে রাজধানীর পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলি, একজন আহত। অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এখনো জলমগ্ন নিম্নাঞ্চল। সিলোনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে হুহু করে ঢুকছে পানি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। আবারও সীমান্ত হত্যাকাণ্ড। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। বিজিবির প্রতিবাদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি রবিন। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় তিনি জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার রবিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জানা গেছে, ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। একটি হত্যা, অপরটি অস্ত্র মামলা। উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত 9 জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। হত্যার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন 19 জনের নাম উল্লেখ করে এবং 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। আমরা চাই দ্রুত গতিতে এই মামলাটি ইনভেস্টিগেশন করে এবং সঠিক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। তাহলে আইনের প্রতি, আদালতের প্রতি আস্থা বাড়বে এবং সমাজে একটা মেসেজ যাবে যে মব সৃষ্টি করে এবং আইন কেউ নিজের হাতে নেবে না। যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। প্রশ্ন উঠেছে, কি এমন দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে? যারা এমন পৈশাচিকতা চালিয়েছে তাদের অতীত কর্মকাণ্ডই বা কি? অনুসন্ধানে জানা গেছে, সোহাগ হত্যায় জড়িতরা এর আগেও চাঁদা না পেয়ে অনেক ব্যবসায়ীর উপর নির্যাতন চালিয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মিটফোর্ড হাসপাতালের পাশের এই চিকাপটিতেই বেড়ে ওঠা সোহাগের। এখানেই একটি ভাঙাড়ির দোকানে কাজের পাশাপাশি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিল। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই গলিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেন সোহাগ, যার অর্ধেক লভ্যাংশ দাবি করেছিল রাজনৈতিক বড় ভাইরা। আর তা দিতে না চাওয়াই বিপত্তির শুরু, যার সর্বশেষ পরিণতি মৃত্যু। ক্ষমতার পালাবদলে মিটফোর্ড এলাকায় আধিপত্য বিস্তার করেছিল মহিন ও অপু গ্রুপ। চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়ায় তাদের অনুগতরা। সোহাগকে হত্যার আগে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। কি ঘটতেছিল এই যে আসতো আর আসতো এরা আসতো, কি বলে সে কি আর বলতো যে মাল খাল কিনবি না, মানে কর্মচারীকে ঠেট দিত। এই দলের ভিতরে কোন দল নিয়ে এই জিনিসটা হয়েছে, এক গ্রুপ খাইতেছে আরেক গ্রুপ খাইতে পারে না, এই গায়ে ওই গ্রুপ আইসা মনে করেন চেষ্টা করছে।
এই উত্তেজনার মধ্যেই গত বুধবার সন্ধ্যার একটু আগে রজনী বোস লেনে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ধরে নিয়ে যায় মহিনের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই দিন সোহাগকে নিয়ে যায় 40 থেকে 50 জনের গ্রুপ। ওইদিন গ্যাঞ্জাম হয়, উনি বসা ছিল, বসা থাকার পরে ওনারা এসে থেকে কয়েকজন লোক ধরিয়া ওদিকে নিয়ে গেল, অনেক লোক। পরে মিটফোর্ড হাসপাতালের ভেতরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সোহাগকে। মৃত্যু নিশ্চিত করতে পাশবিকভাবে পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া হয়। নির্মম এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। যেভাবে মারছে এটা তো ঠিক না, দুশ্মনেরও আল্লাহ পাক যেন এরকম না করায়। এভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মারতে পারে না, কখনোই পারে না। মানুষের ভিতরে সেই পশুত্ব আসলেই তারা এই কাজ করে। এদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। যদিও পুলিশ বলছে চাঁদাবাজি নয়, বরং পারস্পরিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। আমরা এতটুকু জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সোহাগ হত্যায় জড়িতরা সবাই যুবদল ও ছাত্রদলের সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে সোহাগ হত্যা ছাড়াও চাঁদার দাবিতে বহু ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই যেমন সোহাগ হত্যার মাসখানেক আগে চাঁদা না দেয় শাওন নামের এই অ্যাম্বুলেন্স ব্যবসায়ীকে বাসায় ঢুকে বেধড়ক মারধর ও ভাঙচুর করে মহিন ও অপুর নেতৃত্বে 20-25 জনের একটি দল, যার একাধিক ভিডিও ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। আমাকে মতো হাসপাতালতে মারছে, আমি হাসপাতাল থেকে বাঁচার জন্য বাসায় গিয়ে ঢুকছি, বাসায় গিয়ে তারা আমাকে অ্যাটাক করছে, আবার মারছে একমাত্র চাঁদা না দেওয়ার কারণে। তারা আমার বাসায় ঠেড়ে দিচ্ছে, আমি এলাকায় থাকতে পারবো না। আমি প্রত্যেক মাসে ওকে গাড়ি আপনার হাসপাতাল থেকে 20,000 টাকা সর্বনিম্ন মাসিক ওকে একটা চাঁদা দেওয়া লাগতো। মইন নিজে, এই অপু দাস সহ ওর ভাই অসীম দাস, ওরা সব এখানে ছাত্র দলের সজীব। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চাই সাধারণ ব্যবসায়ীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা নৃশংসতার বিরুদ্ধে নির্লিপ্ত নয় আইনশৃঙ্খলা বাহিনী, দাবি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আর আইজিপি বাহারুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। মিটফোর্ডে সোহাগকে হত্যার ভয়াবহ ফুটেজ ফেসবুকে ভাইরাল। হত্যাকারী গ্রেফতারে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সিসি ফুটেজ দেখে হত্যার সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আর 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে র্যাব। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মহাপরিচালক। চাঁদাবাজ গ্রেফতারে বাহিনীর টিম মাঠে আছে বলেও জানান তিনি। মব ভায়োলেন্স বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, দস্যুতা, খুন, প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেফতার করছি। আর আইজিপি সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল, শতভাগ কাজ করতে পারছে না। বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহিষ্ণু আচরণ প্রত্যাশা করেন তিনি। সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা বানানোর কাজ চলমান বলেও জানান আইজিপি। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনের সময় একথা জানান তিনি। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেজন্য ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হত্যা ও সন্ত্রাসবাদের প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসার পাশাপাশি এবার মাঠে সরব বেসরকারি বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিক্ষোভ করে হত্যার সুষ্ঠু বিচার এবং দেশকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানান শিক্ষার্থীরা। একই সাথে কর্মসূচি পালন করেছে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও।
পুরান ঢাকার মিটফোর্ড এলাকার যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। ক্ষোভ ছড়িয়েছে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে। শনিবার সকাল থেকে সন্ত্রাস বিরোধী নানা স্লোগান দিয়ে মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দুপুরে বিক্ষোভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা বলেন, রাজনীতির নামে এমন হত্যাকাণ্ড যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিক্ষোভ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও। একই দাবিতে রাজপথে নামে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেলা 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। সেটি রায় সাহেব বাজার এবং তাঁতিবাজার হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে এসে শেষ হয়। যদি আপনারা আপনাদের এই সন্ত্রাসীদের লাগাম ধরতে না পারেন, ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কিভাবে ফ্যাসিস্টদের দমন করতে হয় এদেশের ছাত্র জনতা তা জানে। হত্যা, চাঁদাবাজি আর সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে কাউকেই ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি, আমাদেরকে আর মরণের ভয় কি দেখান? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রকাশ্যে যুবদল কর্মী হত্যার ঘটনা আর দেশজুড়ে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অভিযোগ করেন, প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে। বিএনপির অঙ্গ সংগঠনগুলোর দাবি, তরুণদের সমর্থন যখন জাতীয়তাবাদী দলের দিকে যাচ্ছে, তখনই একটি বিশেষ মহল গুজব বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। দেশে একের পর এক সহিংসতায় যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ, ঠিক তখনই প্রকাশ্য দিবালোকে যুবদল কর্মী হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে শনিবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বিএনপির 3 অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনেম মুন্নার অভিযোগ, তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বেড়েছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। সবাইকে সতর্ক করে তিনি বলেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তার দাবি, বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে, অপরাধ ঢাকার চেষ্টা করেনি। আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি, আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি, বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থাটুকু নিশ্চিত করেছি। কিন্তু সরকার ও প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে, যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে যাদের চেহারা স্পষ্ট তাদের বাদ দিয়ে মামলায় অন্যদের যুক্ত করা হয়েছে। এতে প্রকৃত খুনিদের আড়াল করার মতো সন্দেহ তৈরি হয়েছে। আমরাও জানতে চাই, কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। খুলনায় যুবদল কর্মীর রক কেটে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ঘটনা নিয়ে কোনো প্রতিবাদ চোখে পড়ে না, অথচ রক কাটার রাজনীতি এদেশে কারা এনেছে তা জনগণ জানে। সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগও তোলেন তিনি। আপনারা জানেন, রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ। যুবদল নেতারা বলেন, দলীয় পরিচয় যাই হোক, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি। আগস্ট অভ্যুত্থানকে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না। কিন্তু রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িত প্রকৃত অপরাধীকে এখনো কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ।
মিটফোর্ডের ঘটনায় সরকার বা প্রশাসনের প্রচ্ছন্ন আশ্রয় আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, অপরাধীদের বিএনপি প্রশ্রয় দেয় না। আমার ছেলেটা পরীক্ষা দিয়েছিল, আমার ছেলেটাও তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, আমার বেটা ঘর পেলাম না, আমার বেটা সোনার বেটা পাখি। লাশ যখন পিতার কাঁধে ওঠে ওই পিতাই জানে বেদনায় কতটুকু হইতে পারে। নতুন দেশের স্বপ্নে বিভোর হয়ে তাদের বুকের মানিকরা রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে দেশ, কিন্তু সেই দেশে এখনো জুলাই হত্যার বিচারের কাজ যেমন শেষ হয়নি, তেমনি নানা ছুতোই বরং নৃশংস বিভৎস হত্যার ঘটনা ঘটছে এখনো। আওয়ামী লীগ যেন কোনো মতেই মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। আইনের কাঠগড়ায় খাড়া করায় তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ 142 জনের পরিবারের সাথে গুলশানের একটি হোটেলে মত বিনিময় করে বিএনপি, যেখানে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবারের সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম, অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম, কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই। আমি আজকে থেকে 8-9 মাস আগে বলেছিলাম যে অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে, আরো জোরে সোরে শুরু হচ্ছে। মিটফোর্ডে পিটিয়ে মারা ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন তারেক রহমান। প্রশ্ন তোলেন সরকারের ভূমিকা নিয়ে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা। সরকার কেন ব্যর্থ হচ্ছে? গতকাল যেই ঘটনাটি ঘটেছে, স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে? যেই অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান দেশবাসীকে অতীতে দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া গোষ্ঠীর দিকে নজর রাখার আহ্বান জানান। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারা কি বর্তমানে বলছে, বলার মধ্যে পার্থক্য কি, ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তারেক রহমান বক্তব্য শেষ করেন মিথ্যাচার বিষয়ক হাদিসের একটি উদ্ধৃতি দিয়ে। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকার নেই বলেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনোদিনও অন্যায়কারীদের সমর্থন করেনি, করবেও না। এছাড়া বিএনপি নেতা রিজভী আহমেদ জানান, বিশৃঙ্খলকারী কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত 6,500-7,000-এর কাছাকাছি নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিন্দুমাত্র কেউ ছাড় পাননি, এটাই হচ্ছে বড় কৃতিত্ব বিএনপির। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। যখনই সংস্কার, বিচার ও নতুন সংবিধানের কথা বলা হয়, তখনই বিপক্ষে চলে যায় একটি দল। নিজেদের স্বার্থে পুরনো বন্দোবস্তকেই টিকিয়ে রাখতে চায় তারা। সাতক্ষীরার জুলাই পদযাত্রায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় চাঁদাবাজিদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও উঠে আসে অন্য নেতাদের কণ্ঠে। দিনের আলো যখন ফুরিয়ে গেছে, তখন বাগেরহাট শহরের রেল রোডে এনসিপির জুলাই পদযাত্রা। দেশ গড়তে কর্মসূচির 12তম দিনে আয়োজিত পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় জুলাই সনদ ঘোষণার দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, একটি দল সংস্কার ও জুলাই সনদ ছাড়া নির্বাচন চায়। তারা পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে,
রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান, জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা? এর আগে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দিনের শুরুতে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র আসিফ চত্বরে পথসভা করে দলটি। দলের আহ্বায়ক বলেন, যখনই সংস্কার, বিচার ও নতুন সংবিধানের কথা বলা হয়, তখনই বিপক্ষে দাঁড়িয়ে যায় একটি দল। জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ করার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। পথসভায় কথা বলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামীকাল পিরোজপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 5 কোটি টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীর আলবদিরটেক এলাকায় একে বিল্ডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফুল ইসলাম। শুক্রবার বিকেল 5টার দিকে ওই আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা 5 কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে হামলা করলে গুলিতে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানান, এই ঘটনায় এখনো মামলা হয়নি, কাউকে গ্রেফতারও করা যায়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনা সহযোগী অভিযুক্তদের সম্পূর্ণ তথ্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে। এই মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি চৌধুরী আব্দুল আল মামুনকে কারাগারে আলাদা সেলে রাখা এবং নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আদেশে। এর আগে 10 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এরাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরই নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল আল মামুন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। বিএনপির হাইকমান্ড পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য পুলিশকে দুর্বল করে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বিচার সংস্কার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে আয়োজিত জুলাই যুব সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট দেওয়া হয়েছিল তারেক রহমানের কাছে আত্মসমর্পণ করতে নয়। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে সারা দেশে বিএনপির অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। মিটফোর্ড হত্যাকাণ্ড, সারা দেশে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব নিয়ে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান থেকে উঠে আসা সরকারের এমন আচরণ দেশের জনগণ মেনে নেবে না। এছাড়া দলীয় রাজনীতির ছায়াতলে খুন, সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে জলমগ্ন সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। নামতে থাকা পানিতে প্লাবিত দাগনভূঞার নতুন নতুন এলাকা। অন্যদিকে 4 দিন পরও সেলোনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে হু হু করে পানি ঢুকছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যেয়ে দুর্যোগ উপদেষ্টা জানালেন, বাঁধ আরও মজবুত করে সংস্কারের কথা ভাবছে সরকার। ফেনীর দুর্গত এলাকা থেকে আলামিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। এমন বাঁধ ভেঙে আসা উজানের ঢলে প্লাবিত ফেনীর বহু এলাকা। বন্যা শুরুর 4 দিন পরও সিলুনিয়া নদীর বাঁধ ভেঙে তীব্র গতিতে প্রবেশ করছে পানি। প্লাবিত ফুলগাজীর নোয়াপুর এলাকা। এটি ফুলগাজীর উত্তর শ্রীপুরে মুহুরী নদীর পানির তোরে ভেঙে যাওয়া বাঁধ। উজান থেকে আসা পানি এই নদীতে গতিপথ হারিয়ে বাঁধ ভেঙে গিয়ে ভাসিয়ে দেয় গোটা জনপদ। বন্যার পানি কমার পর ক্ষতিগ্রস্ত ঘরের অবস্থা দেখতে এসেছেন চা দোকানি মোহাম্মদ নুরুন নবী। কোনো মতে ঘর টিকে থাকলেও বসবাসের অনুপযোগী। আমরা তো উপরে ছিলাম, আমরা ঘরের মহিলা ছিল, ছেলে সন্তান ছিল, আর আমরা এখানে কাজ করি। পরশুরামে ডুবে থাকা গ্রামের উঁচু সড়কে দাঁড়িয়ে থাকা এই নারী ছোট নাতি নিয়ে বন্যা দুর্গত মেয়েকে নিরাপদে নেয়ার অপেক্ষায়। মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট এমন বিপন্নতার গল্প ফেনীর শতাধিক গ্রামে। সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও বেশিরভাগ এলাকা এখনও প্লাবিত। ঘরবাড়ি, উপাসনালয়গুলো কোথাও তলিয়ে, কোথাও বা ব্যবহারের অনুপযোগী। স্বাভাবিক হয়নি যান চলাচলও। যে মুহুরীর যে প্রাণের তীব্রতা, বর্ষাকালে উজানে বৃষ্টি হয়, ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হলে আমাদের এই নদীতে যে পানি ওভারফ্লো হয়, ওভারফ্লোর জন্য এই বেড়িবাঁধটা কখনোই প্রযোজ্য না। এই নদীর ভাঙ্গার সময় পানি উন্নয়ন বোর্ড আসে, দ্রুত ভিত্তিতে বাঁধগুলা বাঁধে। ফেনীর উত্তরাঞ্চলের মানুষ ত্রাণ চায় না, ওনারা চায় টেকসই বেড়িবাঁধ এবং নদীর ড্রেসিং। এই দুইটা কাজ হয়ে গেলে ফেনীর উত্তরাঞ্চলের দীর্ঘদিনের যে সমস্যাটা লাঘব হবে। দিনের শুরুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র আর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে জানান, বাঁধ সংস্কার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। আমাদের ভাবনা হচ্ছে অতি দরিদ্র মানুষগুলোর আগে পরিত্রাণ, তাদেরকে ত্রাণ করা, এর পরবর্তী পর্যায়ে এই সমস্ত অবকাঠামোগুলো পরিচর্যা করা। এখনও চরম ভোগান্তিতে দুর্গতরা। যেসব এলাকা থেকে পানি নামছে, ক্রমেই সেখানে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ার অনেক এলাকায় মূল সড়কের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। সাধারণ মানুষ এখনও অনেকে ঘরে ফিরতে পারেননি, কেননা সেখানেও পানি। আর তাই আশ্রয় ঠিকই সেই আশ্রয় কেন্দ্রে। কিন্তু কেন বারবার এমন বন্যার মুখোমুখি হতে হয় ফেনীবাসীকে? তারা বলছেন যে সংযোগ সেতুগুলো রয়েছে সেগুলোর উচ্চতা কিংবা দৈর্ঘ্য সেসব কম হওয়ায় কিংবা নদীর নাব্যতা কম হওয়ায় এবং সংকুচিত হয়ে যাওয়ায় নদী প্রবাহ অস্বাভাবিক হয়ে ওঠার কারণেই এই বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় ফেনীবাসীকে। তাই কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফুলগাজী। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানায়, শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভাঙারপাড় এলাকায় একদল বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শফিকুল। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় প্রতিবাদ ও বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে বিএসএফের গুলিতে বাংলাদেশের প্রাণ ঝরেছে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তে। দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক জানান, ভোরে ভারতের মালদাখণ্ড পরিয়াল ক্যাম্পের বিএসএফ জওয়ানরা এই গুলি ছুড়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় 20 বছর বয়সী রাসেল। হরিপুর সদর এলাকার বাসিন্দা তিনি। এসএসসি ও সমমানের পরীক্ষায় ব্যবহারিক খাতায় যথাযথ মূল্যায়ন হলে
পাশের হার আরও কম হতো। এবার যে নীতিতে সাধারণ উত্তরপত্র মূল্যায়ন হয়েছে সেই একই নীতিতে ব্যবহারিক মূল্যায়নও হওয়া দরকার বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা। এছাড়াও গণিতে বেশি অকৃতকার্য কেন হলো, আগামীতে সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা। আলামিন হক অহনের প্রতিবেদন। চীন, ফিনল্যান্ড সহ বিশ্বের অধিকাংশ দেশেই তাদের শিক্ষা ব্যবস্থায় গণিত ও সংখ্যা তত্ত্বে বেশি মনোযোগ দেওয়া হয়। বাংলাদেশেও সব শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়টি বাধ্যতামূলক, তারপরেও যুগের পর যুগ এই বিষয়ে অকৃতকার্য হন বেশি শিক্ষার্থীরা। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় সবচাইতে বেশি গণিতেই অকৃতকার্য হয়েছেন। ঢাকা বোর্ডে 25% শিক্ষার্থী গণিতে অকৃতকার্য এবং দিনাজপুরে গণিতে অকৃতকার্য 30%। ময়মনসিংহ বোর্ডে সেই সংখ্যা প্রায় 36% এবং বরিশাল বোর্ডে যারা অকৃতকার্য হয়েছেন তাদের প্রায় 70%ই ফেল করেছে গণিত ও ইংরেজিতে। এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর গণিতের প্রশ্নপত্র কঠিন ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের। কিন্তু কঠিন প্রশ্নপত্র কি নিয়ম বহির্ভূত? বিশেষজ্ঞরা কি বলেন? কঠিন প্রশ্ন মানে কি? হায়ার অর্ডারের পরিমাণ খুব বেশি, সহজ প্রশ্ন মানে হায়ার অর্ডারের পরিমাণ কম। তাহলে আমাদের প্রশ্নটা কেমন মানের হবে সেটা কিন্তু একদম একজ্যাক্টলি একটা গাইডলাইন আমাদের শিক্ষা ব্যবস্থা দেওয়া আছে যে আমার কত পার্সেন্ট কোন লেভেল থেকে আসবে। যদি সেটা না এসে থাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে কেন এটা ব্যত্যয় করছে, ফিউচার যাতে না হয়। শিক্ষা বোর্ডগুলো বলছে শিক্ষার্থীদের লেখার উপরেই দেওয়া হয়েছে নম্বর, তাই বেড়েছে অকৃতকার্য, কমেছে জিপিএ 5। 79 মানে 79, এ 158 মানে 158, কোনোটা গ্রেস দেয় নাই। তবে গবেষকরা বলছেন মূল্যায়নে যে বিষয়ে সবচেয়ে বেশি কঠোর হওয়া দরকার সেই ব্যবহারিক পরীক্ষায় নম্বর দিতে আগের মতোই উদার ছিল পরীক্ষকরা। তাই যথাযথ মূল্যায়নের যে কথা বলছে বোর্ড সেখানেও রয়েছে ফাঁকি। ব্যবহারিক খাতার সঠিক মূল্যায়ন হলে পাশের হার আরও কমতে পারত। প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 নাম্বার, সেখানে শিক্ষার্থী যা প্রাপ্য সেটা নিশ্চিত করতে পারছেন? আমরা তো ঢালাভাবে সেই নাম্বারটা দিচ্ছি, সেটা কেন বন্ধ করা হচ্ছে না? আমাদের কাছে গবেষণা আছে যে কোনো প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল করানো হয় না, তাহলে আপনি কিভাবে দাবি করেন যে আমি শিক্ষার্থী প্রাপ্যকে দিচ্ছি? যেসব শিক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরীক্ষা দিয়েছেন তারা সবাই করোনা মহামারীর সময়ে সদ্য উচ্চ বিদ্যালয় তথা 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া। প্রাথমিক পেরিয়ে মাধ্যমিক শুরুর সেই গুরুত্বপূর্ণ সময়ে প্রায় 1.5 বছর ক্লাস পরীক্ষা পায়নি কেউ। ফলাফল খারাপের সেটিও একটি কারণ হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তারা 6-এ পড়ে নাই, 7-এ পড়ে নাই, তার লার্নিং গ্যাপ তৈরি হয়েছে। আমাকে তো এটা ডেফিনেটলি এই লার্নিং গ্যাপটা আমাদের শিক্ষকটা কতটা সফলভাবে এটা মিটিগেট করতে পারছে। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক ছাড়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা। শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় শুল্ক ইস্যুতে তৃতীয় শেষ দিনের বৈঠক। কিছু বিষয়ে দুদেশ একমত হলেও এখনও অমীমাংসিত কয়েকটি বিষয় আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা করতে হবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে উভয় পক্ষ। শিগগিরই দুদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার সময়সূচি নির্ধারিত হবে। ভার্চুয়ালি নাকি সামনাসামনি বৈঠক হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের প্রতিনিধি দল। প্রাণীর জন্য সহানুভূতির হাত স্লোগানে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে সাভারে যাত্রা করেছে দক্ষিণ এশিয়ার প্রথম কেনাইন ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। এখন পর্যন্ত সেবা দেওয়া হয়েছে 46টি ক্যান্সার আক্রান্ত কুকুরকে। পথে ঘাটে পড়ে থাকা অসুস্থ বিড়াল ও কুকুরদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করাই ফাউন্ডেশনের উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাড়া মহল্লার অলিগলিতে বিচরণ করা অসুস্থ কুকুরদের চিকিৎসা সেবা দিতে কাজ শুরু করেছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। সাভারের জিঞ্জিরা এলাকায় 1/2 একর জমির উপর তৈরি করা হয় দক্ষিণ এশিয়ার প্রথম ক্যানাইল ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে পথে প্রান্তর থেকে তুলে আনা অসহায় কুকুরদের দেয়া হবে চিকিৎসা। আমাদের কিছু ভলান্টিয়ার আছে ফারি ফ্রেন্ড ফাউন্ডেশনের, অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যারা হচ্ছে আমাদের ইনফরমেশন করে, টেস্ট করে এটা আদৌ ক্যান্সার কিনা, তারপরে এটা ট্রিটমেন্ট কি হবে, এই সব কিছু একটা ফাইল করে তারপরে এখানে চলে আসে। ওদের যখন আমরা স্পেনিউটেটটা করে দেই, মানে বন্ধ্যত্বকরণ করে দেই, তখন কিন্তু এর ছড়ানোর সম্ভাবনাটা অনেক কমে যায়। যেহেতু আমাদের ডগ পপুলেশন বেশি, স্পেনিউটেট কম করা হয়েছে, সেই জন্য সিটিভিটি কেসের সংখ্যা অনেক বেশি। বোবা প্রাণীর প্রতি এমন উদ্যোগকে স্বাগত জানান প্রাণীপ্রেমীরা।
ওদের কেউ টেক কেয়ার করে না। আর এই ফাউন্ডেশনের মাধ্যমে ওদের আইনা সুন্দর রাস্তা থেকে আইনা ওরা পিক করে জিনিসটা সুন্দর করে ওদের যত্ন করে, যদি অসুস্থ থাকে ওদের ট্রিটমেন্ট করে। এটা শুধুমাত্র বাংলাদেশেই যে এরকম একটা ঘটনা মানে হসপিটাল হতে পারে, এটা কিন্তু আমার পুরো বাংলাদেশ কেন আমাদের এশিয়াতে নাই। তো সেখানে আমরা এরকম একটা হসপিটাল দিতে পারছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার। সম্পূর্ণ ও লাভজনক প্রতিষ্ঠানটি পথের অসুস্থ বিড়াল কুকুরদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাই এ ফাউন্ডেশনের উদ্দেশ্য বলে জানায় কর্তৃপক্ষ। পথ কুকুরদের জন্য এরকম একটা চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে ঢাকায়, এটা খুব অকল্পনীয় একটা বিষয়। সো আমরা সাহস করে এটাকে উদ্যোগটা নিয়েছি, আল্লাহ তাআলা আজকে আমাদের স্বপ্নটাকে পূরণ করেছে। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত 46টি ক্যান্সার আক্রান্ত কুকুরকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়েছে বলে জানান আয়োজকরা। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর 30% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জারি করা চিঠি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগস্ট মাসের 1 তারিখ থেকে যা কার্যকর করা হবে বলে জানায় মার্কিন প্রশাসন। ইউরোপিয়ান জোটভুক্ত 27টি দেশ আশা করেছিল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে সফল হবে তারা, তবে ব্যর্থ হওয়ার ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষি, ঔষধ, সেমিকন্ডাক্টর আর অটোমোবাইল সহ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র রফতানি হয় এমন বিভিন্ন পণ্য। আর এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা আর ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ থেকে কপার আমদানির উপর 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।